আইটি বাড়ির পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে আমরা শিখব হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ HTML অ্যান্ড দ্য ওয়েব। HTML এবং ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হলেও মূলত এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পাইলার প্রয়োজন হয় এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মূলত জন্য সফটওয়্যার তৈরি করা হয়ে থাকে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক ফিচার বেশি আছে, অনেক এক্সট্রা কিছু আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, কিন্তু জাভাস্ক্রিপ্ট অনেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই কাজ করে, বাট এটি মূলত একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করতে পারি? হোয়াই জাভাস্ক্রিপ্ট? আমরা দেখেছি HTML দিয়ে একটি ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করা হয়, CSS ব্যবহার করে সেই ওয়েবসাইটের লেআউট এবং ডিজাইন তৈরি করা হয়। সো সেই ওয়েবসাইটটা HTML CSS দিয়ে বিল্ড করার পরে সেই ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্ট ইউজারের বিভিন্ন অ্যাকশনের সাথে কিভাবে ইন্টারাক্ট করবে সেই বিষয়টা কন্ট্রোল করা হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। সো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামস দ্য বিহেভিয়ার অফ ওয়েব পেজেস। ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্টের বিহেভিয়ার কন্ট্রোল করা হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা যদি দু একটা এক্সাম্পল দেখি কি কি করা যায়, আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফর্ম ভ্যালিডেট করতে পারি, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা ওয়েবসাইটে ক্যালকুলেটর তৈরি করতে পারি, ইত্যাদি বিভিন্ন কাজ আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। দ্যাট মিনস ক্লায়েন্ট সাইডে, মানে আমার সামনে যে ওয়েবসাইটটা আসতেছে সেই সাইডে আমি ইউজারের বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভিটি শো করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। তো জাভাস্ক্রিপ্ট নিয়ে আরও কিছু জানার পূর্বে আমরা জাভাস্ক্রিপ্ট কিভাবে আসলো, কে তৈরি করলো, তার একটা কুইক ছোট্ট হিস্টোরি জেনে নিই। জাভাস্ক্রিপ্ট ওয়াজ ইনভেন্টেড বাই ব্রেন্ডান ইচ ইন 1995। 1995 সালে ব্রেন্ডান ইচ নামে এক ভদ্রলোক জাভাস্ক্রিপ্ট ফার্স্ট ইনভেন্ট করেন, অ্যান্ড এটা 1997 সালে একমা স্ট্যান্ডার্ড হয়। এবং জাভাস্ক্রিপ্টের আসলে অফিসিয়াল নেম মূলত জাভাস্ক্রিপ্ট না, একমা স্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নেম। অফিসিয়ালি জাভাস্ক্রিপ্টকে একমা স্ক্রিপ্ট বলে ডাকা হয়। সো একমা 262 ইজ দ্য অফিসিয়াল নেম অফ দ্য স্ট্যান্ডার্ড। জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড অফিসিয়াল নেম একমা 262। সো এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ছোট্ট এবং কুইক হিস্টোরি। জাভাস্ক্রিপ্ট শেখার সময় একেবারে নতুনদের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হয়, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং জাভা নিয়ে। অনেকে আমরা মনে করে থাকি যে জাভাস্ক্রিপ্ট এবং জাভা একই ল্যাঙ্গুয়েজ, কিন্তু না, জাভাস্ক্রিপ্ট এবং জাভা কমপ্লিটলি ডিফারেন্ট দুটো ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অপরদিকে জাভা হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং তাদের মধ্যে ডিজাইন এবং কনসেপ্ট টোটালি ডিফারেন্ট। সো আপনারা যারা এতদিন ভাবতেন যে জাভাস্ক্রিপ্ট এবং জাভা দুটো একই ল্যাঙ্গুয়েজ, তারা এখন জেনে নিন যে দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই এবং দুটোর পারপাস টোটালি ডিফারেন্ট এবং দুটো সম্পূর্ণ ভিন্ন দুটি ল্যাঙ্গুয়েজ। সো এখন থেকে আর জাভাস্ক্রিপ্ট এবং জাভার মধ্যে কনফিউশন সৃষ্টি করবেন না। এই বিষয়টা আমি আপনাদেরকে এই জন্য বললাম, কারণ এটা নিয়ে আমি যখন ফার্স্টের দিকে প্রোগ্রামিং শিখি আমার ভেতর একটা কনফিউশন ছিল, এবং আমি দেখেছি নতুনদের অনেকের মধ্যে এটা নিয়ে কনফিউশন থাকে। এই হচ্ছে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বেসিক বিষয়াবলী। এখন জাভাস্ক্রিপ্ট শিখতে হলে আমাকে আগে কি কি জানা থাকতে হবে? জাভাস্ক্রিপ্ট শিখতে হলে আপনাকে আগে থাকতে অবশ্যই HTML এবং CSS খুবই ভালোভাবে জানা থাকতে হবে, কারণ HTML CSS শেখার পরেই জাভাস্ক্রিপ্ট শেখা হয়, এবং HTML CSS হচ্ছে একটা ওয়েবসাইটের বেসিক এলিমেন্ট। এটি জানা না থাকলে আপনি জাভাস্ক্রিপ্ট তো ভালো কথা, আপনি ওয়েবের কোনো ল্যাঙ্গুয়েজই শিখতে পারবেন না। সো মাস্ট বি, আপনি যদি HTML CSS এখনও শিখে না থাকেন, অবশ্যই আগে HTML CSS শিখে নিন, দেন আমাদের সাথে এই জাভাস্ক্রিপ্টের পর্বগুলো কন্টিনিউ করুন। সো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট শিখতে আমাদের কি কি টুলসের প্রয়োজন হবে বা কি কি টুলস ব্যবহার করে আমরা আমাদের এই জাভাস্ক্রিপ্ট কোর্সটি কমপ্লিট করেছি। HTML CSS আমরা অলরেডি দেখেছি। HTML CSS শেখার জন্য আমাদের অনলি দুটো টুলস লেগেছে, একটি হচ্ছে মডার্ন ওয়েব ব্রাউজার এবং আরেকটা হচ্ছে টেক্সট এডিটর। সো জাস্ট লাইক HTML অ্যান্ড CSS, আমরা জাভাস্ক্রিপ্ট শেখার জন্য অনলি দুটো টুলস ব্যবহার করব। একটি হচ্ছে মডার্ন ওয়েব ব্রাউজার, সেটা হতে পারে গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স বা হোয়াট এভার, এবং আরেকটি হচ্ছে টেক্সট এডিটর।
তো অনলাইনে বিভিন্ন টেক্সট এডিটর পাওয়া যায়, যেমন সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেট ইত্যাদি অনেক 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 টেক্সট এডিটর রয়েছে। আপনার যেটা পছন্দ আপনি সেটাই ব্যবহার করবেন। সো আমার এখানে পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আমরা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করেই আমাদের কোডগুলো লিখব। সো এই দুটো টুলস হলে আপনি জাভাস্ক্রিপ্টের কাজ করতে পারবেন। সো নেক্সটের পর্ব শুরু করার পূর্বে আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে আমরা অলরেডি HTML CSS শিখেছি এবং আপনারা আমাদের এই কোর্সের শুরু থেকে এই পর্যন্ত আমাদের সাথে আছেন। সো যারা HTML CSS অলরেডি দেখেছেন তারা দেখবেন সেখানে আমরা বিভিন্ন ট্রিক ব্যবহার করেছি, বেসিক ট্রিক, যেমন নোটপ্যাড প্লাস প্লাস আমরা জেন কোডিং প্লাগইন ব্যবহার করেছি সংক্ষেপে এবং দ্রুত কোড লেখার জন্য, ইত্যাদি অনেক বেসিক কিছু আমরা দেখিয়েছি। সো এই যে বেসিক বিষয়গুলো অলরেডি দেখানো হয়েছে, এখন থেকে কিন্তু আমরা এই টাইপের কোনো বেসিক কিছুই আপনাদের সাথে এগুলো নিয়ে কথা বলবো না, কারণ যেগুলো অলরেডি দেখানো হয়ে গেছে আমি মনে করি না সেগুলো পুনরায় দেখিয়ে টিউটোরিয়ালের টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন রয়েছে। সো আপনারা যদি সেই বিষয়গুলো মিস করে থাকেন তাহলে আমাদের কোর্সটি শুরু থেকে আরেকবার দেখে আসুন এবং পরবর্তীতে আমাদের সাথে কন্টিনিউ করুন। সো নেক্সটে আমরা এই ধরনের বেসিক কোনো বিষয় নিয়ে কথা বলবো না, আমরা ডিরেক্টলি কোড যেভাবে লিখতে হয়, যেভাবে আমাদের টিউটোরিয়ালের টাইম কমিয়ে আমরা সংক্ষেপে আমরা আপনাদেরকে একটা ভালো কোর্স উপস্থাপন করতে পারি, সেভাবে আমরা নেক্সটের টিউটোরিয়ালগুলো পরিচালনা করব। সো ভালো থাকবেন সবাই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের পর্ব এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। HTML শেখার সময় আমরা দেখেছি HTML কোডগুলো আমরা সাধারণত একটা নির্দিষ্ট ফরম্যাট ব্যবহার করে লিখতাম, যেমন প্রথমে একটি বিগিনিং ট্যাগ থাকতো এবং শেষে একটি ক্লোজিং ট্যাগ থাকতো। দুইটা ট্যাগের মধ্যে আমরা আমাদের HTML এর যা কিছু আছে সেগুলো লিখতাম। ঠিক জাভাস্ক্রিপ্টও লেখার জন্য আমাদের নির্দিষ্ট কিছু সিনট্যাক্স রয়েছে, যেমন জাভাস্ক্রিপ্টের কোড লিখতে গেলে আপনাকে প্রথমে একটি বিগিনিং স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে এবং শেষে একটি ক্লোজিং স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। এই দুটো স্ক্রিপ্টের ভেতরে আপনি আপনার জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখতে পারবেন। সো দ্যাট মিনস HTML এ যেমন বিগিনিং এবং ক্লোজিং ট্যাগ ছিল, জাভাস্ক্রিপ্টেও ঠিক বিগিনিং এবং ক্লোজিং ট্যাগ আছে এবং সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগ লেখার মাধ্যমে আমরা HTML ফাইলের ভেতরে জাভাস্ক্রিপ্ট দিতে পারি এবং এই দুটো স্ক্রিপ্টের ভেতরে আমরা যা কিছু লিখব সেগুলোই এক্সিকিউট হবে। তো এখানে একটি বিষয়, অনেক সময় আপনারা HTML CSS লিখতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছেন টাইপ নামে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। তো জাভাস্ক্রিপ্টেরও টাইপ অ্যাট্রিবিউট রয়েছে, সেটা হচ্ছে text/javascript, বাট HTML5-এ এটা এখন আর রিকোয়ার্ড না, বা এটা এখন টোটালি অপশনাল। আপনি চাইলে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। তবে এটা HTML4 বা পুরাতন ভার্সনগুলোতে ব্যবহার করা হতো, বর্তমানে ইন জেনারেলি HTML5-এ খুব একটা এটা ব্যবহার করা হয় না। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিক সিনট্যাক্স। আমরা এখন একটি লাইভ জাভাস্ক্রিপ্ট কোড লিখব এবং সেটা ব্রাউজারে রান করে দেখব যে কিভাবে জাভাস্ক্রিপ্ট কোড লেখা হয়। দেখুন আমাদের সামনে একটি বেসিক HTML ফাইল ওপেন করা আছে। আমরা এই HTML ফাইলটির ভেতরেই আমরা আজকে আমাদের ফার্স্ট জাভাস্ক্রিপ্ট কোড লিখব। দেখুন আমরা দুটো স্ক্রিপ্ট ট্যাগ নিলাম জাভাস্ক্রিপ্ট লেখার জন্য এবং এর ভেতর আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড লিখব। সো আমরা আজকে ফার্স্ট যে জাভাস্ক্রিপ্ট কোডটি লিখতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যালার্ট। অ্যালার্টের ভিতরে আমরা এখানে লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড। লিখে এটাকে সেভ করব। সেভ করে আমরা যদি এটা এখন ব্রাউজার দিয়ে দেখি, আমরা দেখব এখানে একটি পপ আপ ওপেন হয়েছে। দেখুন পেজটা লোড হওয়ার সময় একটি পপ আপ ওপেন হয়েছে এবং পপ আপের ভেতরে লেখা উঠতেছে হ্যালো ওয়ার্ল্ড। সো এটা ভেরি ভেরি সিম্পল একটি জাভাস্ক্রিপ্ট কোড এবং যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টে একেবারেই নতুন, আমরা সিম্পলি এই অ্যালার্ট দিয়ে শুরু করলাম এবং আপনি যখনই কোনো পেজে এই অ্যালার্ট ব্যবহার করবেন, পেজটা লোড হওয়ার সময় এরকম একটি পপ আপ উইন্ডোতে অ্যালার্ট শো করবে এবং এই অ্যালার্টের ভেতরে আপনি যা কিছু লিখবেন সেটাই পপ আপ উইন্ডোতে প্রদর্শিত হবে। তো জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য আরও কিছু রুলস রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড সিস্টেম রয়েছে, স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা কোডিং লেখা শিখব। সো এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে যখন সামনের দিকে একটু একটু করে শিখতে থাকবো তখন আমরা সেগুলো জানবো। তো আজকের পর্ব এই পর্যন্তই। আপনারা আশা করি জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা বুঝতে পেরেছেন এবং অবশ্যই বাসায় প্র্যাকটিস করে ফেলবেন আপনার ফার্স্ট জাভাস্ক্রিপ্ট কোড। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা শিখব জাভাস্ক্রিপ্ট কোডগুলো একটি ডকুমেন্টের, একটি HTML ডকুমেন্টের কোথায় কোথায় আমরা লিখতে পারি। গত পর্বে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ডকুমেন্টগুলো বডির ভেতরে লিখেছিলাম এবং আমরা দেখেছি সেই কোডটি কাজ করেছে।
কিন্তু আপনাদের মনে স্বাভাবিকভাবেই কোশ্চেন আসতে পারে, আমরা কি জাভাস্ক্রিপ্টগুলোকে শুধু বডির ভেতরেই দিতে পারবো? হেডের ভেতরে দিলে কি প্রবলেম হবে? বা আমরা সিএসএস ব্যবহার করার সময় দেখেছি, আমরা সিএসএস হেডের ভেতরে দেওয়ার পরেও আমরা বাইরে থেকেও সিএসএস কল করতে পেরেছি, আমাদের ডকুমেন্টের বাইরে থেকেও সিএসএস কল করা গেছে। তো আমরা কি জাভাস্ক্রিপ্ট এইভাবে ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, এই কোশ্চেনের অ্যান্সারই আমরা আজকের পর্বে দিব। জাভাস্ক্রিপ্ট আপনি আপনার ওয়েব পেজের হেড, বডি কিংবা দুটোর ভেতরে ইউজ করতে পারবেন। সিএসএস কিন্তু আমরা বডির ভেতরে আলাদা করে ইউজ করতে পারতাম না। সিএসএস এর সময় কিন্তু আমরা শুধুমাত্র হেডের ভেতরে স্টাইল ট্যাগ দিয়ে তার ভেতরে ইউজ করতে পারতাম, অথবা ইনলাইন ইউজ করতে হতো। কিন্তু জাভাস্ক্রিপ্ট আপনি চাইলে হেডের ভেতরে দিতে পারবেন, বডির ভেতরে দিতে পারবেন, আবার চাইলে একই সাথে হেড এবং বডি দুইটার ভেতরেই দিতে পারবেন। আবার যদি চান, অনেক জাভাস্ক্রিপ্ট কোড হয়ে গেছে, যদি HTML এর ভেতরে দেন তাহলে অনেক হিজিবিজি হয়ে যাবে, অনেক ঝামেলা হবে কোড এডিট করতে। সেই ক্ষেত্রে আপনি সিএসএস এর মতো আলাদা একটা ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে তার ভেতরেও কোডকে রেখে দিতে পারবেন, এবং সেই ফাইলটাকে আপনার এলিমেন্টের ভেতরে, আপনার HTML ডকুমেন্টের ভেতরে কল করে দিতে পারবেন। সো আমাদের এখানে অনেক স্বাধীনতা রয়েছে, আমরা চাইলে যে কোনো জায়গায় যে কোনোভাবে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে কিছু টিপস রয়েছে, টিপসগুলো আমরা একটু পরেই দেখব। আমরা তার আগে চলুন একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখে আসি। এই যে আমরা স্ক্রিপ্টটা বডির ভেতরে দিয়েছি, এখন আমরা এটা এখান থেকে কেটে দিচ্ছি। কেটে এটাকে আমরা হেডের ভেতরে যদি দেই, হেডের ভেতরে দিয়ে এবার আমরা পেজটাকে রিফ্রেশ করি বা পেজটা ওপেন করি, দেখুন হেডের ভিতরে দিলেও ঠিক একই কাজ করতেছে। তার মানে বডি এবং হেড যেটাই দেই না কেন, জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে। এখন আমরা চাচ্ছি হেড বডি তো দুইটাই টেস্ট করলাম, এখন আমরা একটু এক্সটার্নাল ফাইলকে টেস্ট করি, যে হেড এবং বডি ছাড়াও আমরা জাভাস্ক্রিপ্টে আলাদা একটা ফাইল ক্রিয়েট করব এবং এক্সটার্নালি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব, এবং সেই ফাইলটাকে আমাদের এখানে কল করে দেব। সো আমরা index.html যেখানে আছে সেই ফোল্ডারটা ওপেন করলাম, রাইট ক্লিক করে একটা নতুন ফাইল ক্রিয়েট করব, এবং জাভাস্ক্রিপ্ট সবসময় .js এক্সটেনশন ব্যবহার করে। আমরা যেমন সিএসএস এর সময় দেখেছি .css এক্সটেনশন ব্যবহৃত হয়, HTML এর জন্য .html, ঠিক জাভাস্ক্রিপ্টের জন্য .js ব্যবহার করব আমরা। সো এখানে আমরা লিখতে পারি first.js, আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের নাম দিলাম first.js। এবার এটাকে আমরা নোটপ্যাড++ দিয়ে এডিট করি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যখন HTML এর ভেতরে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতেছি, আমরা কিন্তু স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে জাভাস্ক্রিপ্ট লিখতেছি। কিন্তু আপনি যখন এক্সটার্নাল কোনো ফাইলে জাভাস্ক্রিপ্ট লিখবেন, আপনি কিন্তু এই স্ক্রিপ্ট ট্যাগ সহ যদি লেখেন তাহলে কিন্তু সেটা কাজ করবে না। আপনাকে যেটা করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ ছাড়া ভেতরের যে কোডটুকু আছে শুধুমাত্র সেই কোডটুকুকে কপি করে তারপরে আপনি সেটা এখানে ব্যবহার করবেন, আদারওয়াইজ কিন্তু জাভাস্ক্রিপ্ট কাজ করবে না। সো first.js ফাইলের ভেতরে আমরা কোনো স্ক্রিপ্ট ট্যাগ লিখলাম না, আমরা শুধু ভেতরের অংশটুকু আমরা এখানে কপি পেস্ট করে দিলাম। এখন যেটা করতে হবে, অবশ্যই আমাদেরকে কল করে দিতে হবে, এই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা এই js ফাইলটাকে কল করব। সো কল করার জন্য সিম্পলি আমরা src অ্যাট্রিবিউট ব্যবহার করব। src এর ভেতরে আমাদের যেটা রয়েছে first.js, এটাকে কল করে দিলাম। এবার আমরা আউটপুটটা রিফ্রেশ করে দেখি কি হয়। এই পেজটাকে রিফ্রেশ করলাম, দেখুন সবকিছু ঠিক আছে, পপ আপ কাজ করতেছে। তো এটা আসলেই কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আমরা যদি এখানে একটু চেঞ্জ করি, কিছু একটা লিখে দেই, চেঞ্জ করে চেঞ্জড লিখে এবার যদি রিফ্রেশ করি পেজটা, দেখুন আমাদের জাভাস্ক্রিপ্ট কোড এক্সটার্নালি কাজ করতেছে। সো এই হচ্ছে বেসিক কিভাবে আপনি জাভাস্ক্রিপ্টকে কল করতে পারেন আপনার ওয়েব পেজে। আপনি চাইলে হেড, বডি কিংবা দুটোই, অথবা চাইলে হেড বডির বাইরেও কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে কল করতে পারেন। এক্ষেত্রে আরেকটা বিষয়, আমরা যদি এই স্ক্রিপ্টটাকে হেডের থেকে কেটে আমরা যদি বডিতেও কল করি, একইভাবেই কাজ করবে। দেখুন হেড থেকে কেটে আমরা বডিতে দিয়ে দিলাম, এবার রিফ্রেশ করি, দেখব তারপরে আমাদের এটা কাজ করতেছে। সো এই হচ্ছে কথা। এবং এরপরে আপনাদের জন্য যে টিপসগুলো রয়েছে, যে জাভাস্ক্রিপ্ট হেড, বডি দুটোতেই যদি ব্যবহার করা যায় তাহলে আমাদের জন্য স্ট্যান্ডার্ড কোনটা, বেটার কোনটা? তো বেটার হচ্ছে অলওয়েজ পুট জাভাস্ক্রিপ্ট ফাইলস ইনসাইড ইউর বডি। আপনার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের বডিতেই সবসময় জাভাস্ক্রিপ্ট ফাইল কল করবেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটা ব্রাউজার যখন একটা ওয়েব পেজ লোড করে, সে শুরু থেকে একটা একটা করে ফাইল রিড করতে করতে নিচের দিকে আসে। তো নিচের দিকে আস্তে আস্তে যখন সে জাভাস্ক্রিপ্ট ফাইলটা পাবে, সে কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলের ভেতরে ঢুকে যাবে।
এবং আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলের ভেতরে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে লোড করে দেন পেজের বাকি অংশগুলো লোড করবে। সো আপনি যদি জাভাস্ক্রিপ্ট হেডের মধ্যে দেন তাহলে ব্রাউজার প্রথমে হেডের ভেতরের জাভাস্ক্রিপ্টগুলোকে লোড করা শুরু করবে। তো জাভাস্ক্রিপ্ট এমনিতেই রেন্ডার হতে একটু বেশি সময় লাগে, সিএসএস বা এইচটিএমএল এই ফাইলগুলোর তুলনায় জাভাস্ক্রিপ্ট রেন্ডার হতে ব্রাউজার একটু বেশি সময় নেয়। তো আপনি যদি হেডের ভেতরেই জাভাস্ক্রিপ্ট দিয়ে দেন তখন ব্রাউজার সেই জাভাস্ক্রিপ্ট রেন্ডার করতে করতে পেজের বাকি এলিমেন্টগুলো রেন্ডার করতে একটু সময় বেশি লেগে যাবে। সো এই জন্য আপনি হেডের ভেতরে দিলে আপনার ওয়েবসাইটটা স্লো লোড হবে। তো স্লো লোড হলে এমনিতেই স্বাভাবিকভাবেই আপনার এসইওতে প্রবলেম হবে, ভিজিটর সাইটে থাকবে না, ভিজিটররা চলে যাবে, বাউন্স রেট বেড়ে যাবে। সো এই সমস্যা দূর করার জন্য জাভাস্ক্রিপ্ট সবসময় আপনার ওয়েব পেজ এলিমেন্টের সব কিছু লেখার শেষে আপনি একদম নিচে বডির জাস্ট পূর্বে জাভাস্ক্রিপ্টকে কল করে দিবেন। এতে করে আপনার পুরো পেজটা লোড হওয়ার পরে জাভাস্ক্রিপ্ট লোড হবে এবং আপনার ওয়েব পেজের স্পিডের উপর খুব একটা ইফেক্ট পড়বে না। সো এইটা হচ্ছে টিপস। এবং এই জন্য কি আপনি একেবারেই হেডে জাভাস্ক্রিপ্ট কল করা বন্ধ করে দিবেন? মোটেও না। অনেক সময় জাভাস্ক্রিপ্টের এমন অনেক প্রয়োজন থাকে যেগুলো হেডে দিতেই হবে, কারণ হেডে না দিলে আপনার সেই কাজটি করা সম্ভব হবে না। যেমন অনেক সময় হেড থেকে বডির কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, তখন জাভাস্ক্রিপ্ট হেডে দেওয়ার প্রয়োজন পড়ে। সো এই টাইপের যখন কোনো প্রয়োজন আসবে বা অ্যাডভান্স কোনো সেক্টর যখন ক্রিয়েট হবে, সিচুয়েশন যখন আসবে, তখন আপনি হেডে ব্যবহার করবেন। বাট ইন জেনারেলি অলওয়েজ জাভাস্ক্রিপ্ট বডিতে ব্যবহার করবেন। এবং ইটস এ গুড আইডিয়া টু ইউজ এক্সটার্নাল ফাইলস ইনস্টেড অফ ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। অবশ্যই, যেহেতু জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এবং সিএসএস এর মতো না, এবং এটা অনেক অনেক জাভাস্ক্রিপ্ট লিখতে হয় কিছু কিছু ওয়েবসাইটে। সো এটা আমরা চাই যে এটা সবসময় সেপারেট থাকুক। সেপারেট থাকলে যেটা হবে, আপনি পরবর্তীতে কোড এডিট করতে পারবেন। সো এটা সবসময় একটি ভালো আইডিয়া, আপনি আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে এক্সটার্নাল ফাইল হিসেবে ব্যবহার করবেন এবং আলাদা আলাদা ফাইলকে ওয়েব পেজের ভেতরে কল করে দেবেন, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। এরপরে জাভাস্ক্রিপ্ট ইউজেস .js এক্সটেনশন। এটা আমরা অলরেডি দেখেছি যে .js এক্সটেনশনের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করতে পারছি। সো দ্যাটস অল ফর নাও। কিভাবে আমরা কোথায় জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব সেটা আমরা দেখলাম। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।